স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি ইহতিশাম সবুজ। বিশ্বকাপের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন, আবার সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও অবসর নিতে পারতেন, কিন্তু বিসিবির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ইচ্ছে করে সেখান থেকে সরে আসেন। অজানা সেই কথাই এক অনলাইন আড্ডায় বলেছেন সাবেক টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। শুধু তাই নয়, ক্রিকেটারদের 11 দফা আন্দোলনে তাকে না ডাকায় হতাশও হয়েছিলেন। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। লর্ডসে নাকি দেশে, মিরপুরে নাকি সিলেটে, কখন কোথায় মাশরাফি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবে, এই নিয়ে বিস্তর জল খোলা হয়েছে। পর্দার আড়ালে আদতে কি ঘটেছে, কেনই বা বিশ্বকাপে মাশরাফি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, এই সব প্রশ্নে ভক্তরা এতদিন অন্ধকারেই থেকেছেন। অবশেষে মাশরাফি সত্যটা সামনে আনলেন। ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচে আমি অবসর নিতে চেয়েছিলাম। যদি কেউ ডিনাই করতে পারে, ইভেন যদি ক্রিকেট বোর্ড থেকেও ডিনাই করতে পারে, তাহলে আমার সামনাসামনি কোনো একদিন লাইভে এসে কথা বলতে হবে। আলাদা না, আমি আজকে আপনাকে বলছি, তারা অন্যদিন বলবে সেটা হবে না। যেটা হয়েছে যে আসার পরে যখন জিম্বাবুয়েকে কত টাকা খরচ করে একটা ম্যাচ, তখন আমার কাছে মনে হয়েছিল মাশরাফি হয়তোবা ডিজার্ভ করে যে একটা ম্যাচ রিটায়ার করাটা মাঠ থেকে, বাট হি ডোন্ট ডিজার্ভ 2 কোটি টাকা একটা ম্যাচের জন্য। হি ডোন্ট ডিজার্ভ যে যেখানে ফার্স্ট ক্লাস ক্রিকেট এই অবস্থায়, সেখানে আমার একার জন্য একটা ম্যাচ 2 কোটি টাকা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্রেফ এই জায়গা থেকে আমি রিটায়ার করিনি। গুঞ্জন আছে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের দায়িত্ব ছাড়া চাপে, অভিমানে। মাশরাফি অবশ্য আগেই জানিয়েছিলেন সিদ্ধান্ত নিয়েছেন নিজ ইচ্ছাতেই। এবার নিজের অবস্থান আরো খোলাসা করেই পরিষ্কার করলেন। পাপন ভাই কিন্তু আমার সাথে সবসময় কথা বলে রেখেছে, এটা কিন্তু সত্যি কথা বলতে হবে। পাপন ভাই আমাকে ডেকেছিল, ডেকে বলেছে যে তোমার চিন্তা ভাবনাটা আমাকে জানাইও। হ্যাঁ, তিনি আমাকে সেভারাল টাইম বলেছে, একবার দুইবার না, কয়েকবার বলেছে। এবং সেই জায়গা থেকে ইটস ক্লিয়ার যে আমাকে ক্রিকেট বোর্ড যথেষ্ট সম্মান দিয়েছে। বিপিএল এর পরে তারপরে পাপন ভাই আবার আমাকে বলেছে যে তুমি কি চিন্তা করছো। তখন আমি পাপন ভাইয়ের সাথে যেটা ডিসকাশন হয়েছিল সেটা সংসদে, ওই দিন সংসদে উনিও গিয়েছিল, আমিও যাব, তো বললো যে আমরা এখানে আলোচনা করব। ওইখানে বসে আলোচনা করলাম। পাপন ভাইকে বললাম যে পাপন ভাই আমার লাস্ট ক্যাপ্টেন্সি চান্স আছে, আপনি কিভাবে দেখেন। বলছে তোমার ইচ্ছা করো। তো ওই দিন সকালে উঠে পাপন ভাইকে, ম্যাচের আগের দিন সকালে উঠে পাপন ভাইকে ফোন দিলাম, পাপন ভাই আমি আজকে ক্যাপ্টেন্সি কুইট করছি। তো উনি আমাকে বলছে, উনি কিন্তু আমাকে এটাও বলেছিল যে তুমি কি পাকিস্তান ট্যুরে করবা কিনা, তুমি একটু ভেবে দেখো। তা আমি বলেছিলাম কিন্তু না, আমি আর করবো না, আমি এখানেই শেষ। বিতর্ক আছে ক্রিকেটারদের আন্দোলনে মাশরাফির না থাকা নিয়েও। এই নিয়ে ক্রিকেট পাড়ায় নানা কান কথাও রটেছে, কিন্তু মাশরাফি যে অভিমানে চাপা কষ্ট বুকে চেপেছিলেন, সেই কথা কজনই বা জানেন। এটা যার সাথে হবে সে হয়তো বা বেশি আরো ভালো বুঝতে পারবে। মানুষ অনেক সময় তার ঘটনা ঘটে যাওয়ার পরে দুর্বল জায়গাগুলো আর দেখাইতে চায় না। তবে আমি অস্বীকার করব না, এটা আমার অত্যন্ত কষ্টকর একটা জিনিস ছিল, এটা আমি অস্বীকার করব না। তামিম পরের দিন আমার সাথে রাত্রে কথা হয়েছিল, তখন তামিমকে আমি এই কথাটা বলেছিলাম যে তোদের দাবি হওয়া ছিল 12টা, কারণ তোরা আমাকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে আসছিস, যে আমাকে ডাকিসনি, সেটা একটা ভিন্ন ভিন্ন মতামত। তোদের হয়তো মনে হচ্ছে আমাকে প্রয়োজন নাই, দ্যাটস ফাইন, এটা আমার কোনো ইস্যু না। কিন্তু মানুষদের জন্য তোরা কি রেখে গেলি? মানুষজন যে কোশ্চেন করবে যে মাশরাফি কোথায়, তোরা যে আমাকে এতগুলো কথা শোনালি কেন? আর একটা জিনিস, ড্রেসিং রুমে মিথ্যাচার হয়েছে। কেউ বলেছে মাশরাফি এমপি এজন্য আসবে। আচ্ছা, আর একজন জুনিয়র প্লেয়ার যখন বলেছে মাশরাফি কই, মাশরাফি মানে এখন সরকারি দলে, যে দল ক্ষমতায় সে দলে আসবে না, তাহলে এটা কি সরকার বিরোধী আন্দোলন ছিল নাকি? অবসর, ক্যাপ্টেন্সি ছাড়া কিংবা ক্রিকেটারদের আন্দোলনে না থাকা, গুরুত্বপূর্ণ এই 3 ইস্যুতে প্রশ্ন ছিল কারি কারি। খুদ মাশরাফির মুখ থেকেই সেসবের উত্তর খুঁজে পাওয়াটা তার ভক্তদের জন্য স্বস্তিরই। নাহিয়ান বিন জসিম, ৭১। যথাসময়ে টি-20 বিশ্বকাপ হবে কি হবে না, এই প্রশ্নের উত্তরের জন্য বেড়েছে অপেক্ষা। সবশেষ বোর্ড মিটিংয়ে এ নিয়ে কোনো সিদ্ধান্তই দেয়নি আইসিসি, ইঙ্গিত দিয়েছে 10 জুন পরবর্তী সভার। তবে বিশ্বকাপের স্লটটা ফাঁকা রেখে অস্ট্রেলিয়ার সূচি প্রকাশ ইতিবাচক কিছুরই আভাস দিচ্ছে। ক্রিকেটের বিশ্বকাপ আর আইপিএল মুখোমুখি অবস্থানে করোনার থাবায় সব উলট পালট হয়ে গেছে।
দুপক্ষই এক সময়ে দুইটা আসর আয়োজন করতে চাইছে, তবে শেষ পর্যন্ত কি হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে তীর্থের কাকের মতো আইসিসির বোর্ড মিটিংয়ে চেয়েছিল ক্রিকেট পিপাসুরা, কিন্তু ভাবনার কাঁটা আরো দুলছে, অপেক্ষা বেড়েছে। আশা নিরাশার কোনো সিদ্ধান্তই দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সকল দেশের বোর্ড প্রেসিডেন্টদের সঙ্গে টেলিকনফারেন্স শেষে জানিয়েছেন 10 জুন পরবর্তী সভাতে আসতে পারে টি-20 বিশ্বকাপের সিদ্ধান্ত। বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত না আসলেও বিশ্বকাপের সময়টা ফাঁকা রেখে 2020-21 মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে স্মিথ, ওয়ার্নাররা। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রেখেছে অজিরা। বিশ্বকাপ সঠিক সময়ে হোক কিংবা না হোক, আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে আর থাকছেন না শশাঙ্ক মনোহর। 2018 সালে দায়িত্ব নিয়ে ক্রিকেটের গঠনতন্ত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন ভারতের এই আইনজীবী। বিগ থ্রি নীতি থেকে বেরিয়ে আসা, সুষম আয়ের বন্টন, টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে ক্রিকেটের বিশ্বায়নে বড় ভূমিকা রেখেছিলেন শশাঙ্ক মনোহর। ইহতিশাম সবুজ, 71। গাছের সঙ্গে শেকড়ের যেমন, সন্তানের সঙ্গে বাবার সম্পর্কটাও ঠিক তেমন। ভারতের বিহারে অসুস্থ এক বাবাকে ঘরে ফেরাতে 15 বছরের কিশোরী সাইকেল চালিয়েছেন 7 দিন ধরে। হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে লকডাউনে আটকে পড়ায় বাবাকে পেছনে বসিয়ে 1200 কিলোমিটার সাইকেল চালিয়ে ঘরে ফিরেছেন জয়তী কুমারী নামের সেই অদম্য কিশোরী। গুরুত্বপূর্ণ অংশ তার সমর্থকরা, তবে নানান বাস্তবতায় ফ্যানরা বরাবরই উপেক্ষিত। শুধুমাত্র মাঠ গরম করাতেই তাদের ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছে ধনী ক্লাবগুলো। এই গণ্ডি থেকে বেরিয়ে আসার মুখ্য অস্ত্র ফ্যান ওন ফুটবল ক্লাব। এমন ক্লাবের সমর্থন করছেন যেটার মালিক আপনি নিজেই। এমন গল্পটাই জানাচ্ছেন মাহদি হাসান। একটা ফুটবল ক্লাবের সবচাইতে বড় শক্তির জায়গা নিঃসন্দেহে সমর্থকেরা। ফ্যানদের কারণেই তো খেলোয়াড়দের রক্তে তৈরি হয় অনুপ্রেরণার ঝড়। নিশ্চিত পরাজয় সামনে তবু লিখে ফেলে বিজয়ের অসামান্য রূপকথা। আবার সমর্থকদের কারণেই মহাপরাক্রমশালী প্রতিপক্ষ কোনো কোনো দিন হয়ে যেতে পারে সাধারণ গড়পড়তা। যতই সমর্থকদের দেওয়া ভিত্তিপ্রস্তরের উপর দাঁড়িয়ে থাকুক না কেন ফুটবল ক্লাবগুলো, বাস্তবতা হলো ক্লাবের হর্তাকর্তা বলতে গেলে বিলিয়ন বিলিয়ন ইউরো ডলারের মালিকেরা কিংবা প্রভাবশালী প্রতিনিধিরা। দিন শেষে তারা তাদের আকাঙ্ক্ষাটাই পূরণ করেন। সমর্থকদের চাওয়া পাওয়ার হিসেব মেলে না তো বটেই। বেশিরভাগ ক্ষেত্রে সমর্থকেরা কাস্টমার বা টাকা কামাই করার একটা উপায়, এমনকি কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ইমেজ ভালো করার একটা মাধ্যমই কেবল। যদি এমন কোনো ক্লাবের কথা বলা হয় যে ক্লাবের মালিক স্বয়ং সমর্থকেরাই, সেটা কয়েক বছর আগেও অসম্ভব ছিল। এখন দারুণ বাস্তবতা। ইংল্যান্ডের কথাই ধরুন, ব্রিটিশ মূল্যকে কমপক্ষে 14টা ক্লাব সৃষ্টি হয়েছে যেগুলোর মালিক কোনো ব্যক্তি নন, ক্লাবের ভক্তরাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এফসি ইউনাইটেডের কথা। 2005 সালে যখন আমেরিকান ব্যবসায়ী ম্যালকম গ্লেজার কিনে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে, তখন রেড ডেভিলদের কিছু ভক্তই ব্যক্তি মালিকানার প্রতিবাদ করে সৃষ্টি করল এফসি ইউনাইটেড। প্রত্যেকটা সমর্থকের টাকাতে একটু একটু করে এগিয়েছে অনেকখানি। এখন তাদের আছে নিজস্ব স্টেডিয়াম, ক্লাব অবকাঠামো উন্নতির দিকে। আমাদের দলটা ইংলিশ লিগের 8ম ডিভিশনে খেলে এখন। আমরা প্রতি মুহূর্তেই উন্নতি করছি। কোনো একদিন আমরা প্রিমিয়ার লিগে খেলবই। আমাদের পরবর্তী প্রজন্ম সেটা বাস্তব করবে। প্রশ্ন আসতে পারে, ক্লাবের এত এত সমর্থকেরা মিলে সিদ্ধান্তে ঐক্যমতে আসেন কিভাবে? ক্লাবের সদস্যদের ভোটেই নির্বাচিত হয় 10 থেকে 20 সদস্য বিশিষ্ট বোর্ড। সেই বোর্ডের চেয়ারম্যানও থাকে একজন। বলার অপেক্ষা রাখে না, সবাই ক্লাব সদস্যদের ভোটাভুটিতে নির্বাচিত হন। ক্লাবের খেলোয়াড় আর সমর্থকদের চাওয়ার মেলবন্ধনে সত্যিকার অর্থে আবহটা একেবারেই অন্যরকম। ক্লাবের মেম্বাররাই ভলেন্টিয়ার। স্টেডিয়ামের ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে মাঠ রক্ষণাবেক্ষণের সবই করে সবাই। নিজের মালিকানায় থাকা ক্লাবগুলোর সমর্থক হওয়ার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। ফুটবল গবেষণার প্রতিষ্ঠানগুলো বলছে, অদূর ভবিষ্যতে সমর্থকদের মালিকানাধীন ক্লাবই ফুটবলের ভবিষ্যৎ। সময়ের সাথে এই ধরনের দলের সংখ্যা আরও বাড়বে। এখন থেকে 30 বছর কিংবা 50 বছর অথবা তারও বেশি সময় পর এমন একটা সময় আসবে, ব্যক্তি মালিকানাধীন ক্লাবগুলোর সাথে শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে জনতার ক্লাব। আপনি যে ক্লাবের সমর্থন করেন সেটা